সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। সঙ্গে আছে আমি হাসান মাহমুদ। আইএফআইসি ব্যাংক এই সময়ে। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানটিতে মূলত আলোচনা করে থাকি এবং আলোচনার সুবিধার্থে দিনের কিছু আলোচিত সংবাদও আপনাদের জানিয়ে রাখতে চাই। আজকে প্রধান শিরোনামের মধ্যে জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু, 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত বছর হবে তা নির্ভর করছে জনগণ ও রাজনৈতিক দল কি চায় তার উপর, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি ক্ষমতায় গেলে গণ অভ্যুত্থানের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করা হবে, এমনটা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে আশাহত তিনি। বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমির কলেজ শিক্ষার্থীদের অবরোধ, অর্থাৎ রেল ও সড়কপথ। অনির্দিষ্টকালের ক্লাস পরীক্ষা বর্জনের নতুন কর্মসূচি দিয়েছে আবারও শিক্ষার্থীরা, অর্থাৎ রাতেই তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়াও দর্শক আরও বেশ কিছু সংবাদ রয়েছে, যেমন সরকারি চাকুরির বয়স 32 করে একটি গেজেট হয়েছে। পাশাপাশি বিসিএস পরীক্ষারও কিছু পরিবর্তন এনে কর্ম, অর্থাৎ সেখান থেকে কিছু নির্দেশনা এসেছে। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ দিনের বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়েছে, সেগুলো আমরা রাখবো এই আলোচনায়, যুক্ত করব, চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। আমাদের স্টুডিওতে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার বাইরে রয়েছেন জনাব কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আরও একজন আমাদের সাথে হয়তো কিছুক্ষণ পরেই যুক্ত হবেন, জনাব নুরুল হক নূর, অর্থাৎ সভাপতি গণ অধিকার পরিষদ, ভিপি নূর। তিনি হয়তো যুক্ত হতে সময় নেবেন। আমরা আলোচনা শুরু করছি। জনাব আব্দুল হান্নান মাসুদকে দিয়েই শুরু করি, যদিও যেহেতু আপনাদের একটা অবস্থান এই মুহূর্তে সবসময় রয়েছে এবং আপনারা মাঠে রয়েছেন। পাশাপাশি আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি, যেটা আজকে ঢাকাকে একেবারেই বলা যায় এক ধরনের বিষিয়ে তুলেছে, অবরোধ। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়, এটাকে কিভাবে দেখছেন? আসলে সব বিশ্ববিদ্যালয় কি, মানে কলেজ কি বিশ্ববিদ্যালয় হয়ে যাবে? ঢাকা কলেজেরও একই দাবি, অন্যান্য কলেজের আবার 7 কলেজ প্রথমে ছিল, তারা একটা বিশ্ববিদ্যালয় চায়, এখন আবার তিতুমির কলেজ তারা বিশ্ববিদ্যালয় চায়, ঢাকা কলেজ তারা বিশ্ববিদ্যালয় চায়। এইভাবে দাবিগুলো কি আসলেই কতটা যৌক্তিক, অথবা আপনার দৃষ্টিভঙ্গিটা কি? ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে। দেখেন, হচ্ছে তিতুমির কলেজে আজকে যেটা হয়েছে এবং সেখানকার শিক্ষার্থীরা আজকে যেটা করেছে, সেখানের অনেকে আমাদের সহযোদ্ধা, 24-এর বিপ্লবে আমাদের সাথে ভূমিকা রেখেছে, সামনের সারি থেকে ভূমিকা রেখেছে, জীবন বাজি রেখে লড়াই করেছে। সকলের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই বলছি, আসলে হচ্ছে যদি একটি কলেজ হিসেবে তিতুমির কলেজ যদি বিশ্ববিদ্যালয় হতে হয়, তাহলে আপনার চট্টগ্রাম কলেজের কি দোষ, মহসিন কলেজের কি দোষ, ঢাকা কলেজের কি দোষ? তাহলে এরকম একটা যদি অযৌক্তিক দাবি নিয়ে যদি সামনে নিয়ে আসা হয়, আমি মনে করি এটা সম্পূর্ণ অযৌক্তিক। আপনি সেখানে ভর্তি হয়েছেন, এটা কলেজ জেনেই ভর্তি হয়েছেন, এবং এটা এখান থেকে আপনি অনার্স ডিগ্রি নিয়ে বের হবেন কি, বা হচ্ছে শুধু ডিগ্রি নিয়ে বের হবেন, এসব জেনেই বের তিতুমির কলেজে ভর্তি হয়েছেন। সেখানে একটা পর্যায়ে এসে মনে হলো যে হচ্ছে না, তিতুমির কলেজ থাকার যোগ্য প্রয়োজনে এটা হবে বিশ্ববিদ্যালয়, সুতরাং এটাকে বিশ্ববিদ্যালয় নাম দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। এখন আমি রাজপথে নেমে যাব, ক্লাস পরীক্ষা বর্জন করব। আন্দোলনের একটা যৌক্তিকতা আছে, যৌক্তিক আন্দোলন করুন। তার মানে আন্দোলনের একটা সুযোগ আছে। আবেগকে পুঁজি করে শুধুমাত্র রাজপথে নেমে যদি আপনি সরকারকে অস্থিতিশীল করেন, অথবা আপনারাই রক্ত ঝরিয়ে জীবন দিয়ে
অন্তর্বর্তী সরকারকে বসিয়েছেন রাষ্ট্রের সংস্কারের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করার জন্য, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য। এখন যদি আপনারা যদি হচ্ছে এই ধরনের প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করেন, সরকারের প্রতি মানুষের অসন্তোষ বৃদ্ধির ক্ষেত্রে করেন, তাহলে আমি মনে করবো এখানে আপনাদের হয়তোবা আপনাদের পিছনে কেউ কলকাঠি নাড়ছে। আজকে অলরেডি অনেকগুলা ছবি ভাইরাল হলো, অনেকগুলো পোস্ট ভাইরাল হলো যে হচ্ছে এরা অধিকাংশ ছাত্রলীগের নেতারাই এটাতে মানে উস্কানি দিচ্ছেন, কথা বলছেন। তো আসলে হচ্ছে নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখা উচিত। আসলে হচ্ছে কোন একটা কলেজকে আমি চাইলাম যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং সেটাতে সরকার সাড়া দিল না, আমি রাজপথ অবরোধ করে ফেলবো, রেলপথ অবরোধ করে ফেলবো, আন্দোলন করা আমার অধিকারের জন্য আমি করব। স্বাধীনতা তো মানে হচ্ছে সরকার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কথা বলার স্বাধীনতা দিয়েছে। এই কারণে কি মানে একজন স্টুডেন্ট হিসেবে, অনার্সের একজন স্টুডেন্ট হিসেবে আপনাদের কাছে কি এটা আসলে কি যৌক্তিক মনে হয় কিনা, কোন কারণে এটা যৌক্তিক মনে হয়? ঐতিহাসিক কলেজ আছে, কারমাইকেল কলেজ, এগুলো তো অনেক আগের। ইতিহাসের উপর নির্ভর করে আপনি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে পারেন না। বাংলাদেশে অনেকগুলা বিশ্ববিদ্যালয় হয়েছে, বাট পড়াশোনার মান নেই। এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে যে শেখ হাসিনার আমলে জাস্ট হচ্ছে শুধুমাত্র বাজেট মানে হচ্ছে অর্থ লুটপাটের জন্য এবং হচ্ছে ছাত্রলীগের চিহ্নিত ছাত্রলীগারদেরকে চাকরি দেওয়ার জন্য, বলতে গেলে শিক্ষক বানানোর জন্য এরকম প্রতিষ্ঠানগুলো করা হয়েছে যেখানে পড়াশোনার কোনো মান নেই। তো এখন আবারও যদি আপনারা যদি এইভাবে, ঢাকা শহরে কতগুলো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন পাবলিক, আসলে বাস্তবতা আর হচ্ছে এটা হয় কিনা, জনদুর্ভোগ, মানুষ কষ্ট পাচ্ছে, গালি দিচ্ছে। যেই মানুষ আমাদেরকে, যে রিক্সাওয়ালা আমাদেরকে সেলুট দিয়েছে আন্দোলনের সময়, সেই রিক্সাওয়ালারা আজকে আমাদেরকে গালি দিচ্ছে, বকা দিচ্ছে। ছাত্ররা চাইলে রাস্তা অবরোধ করে ফেললো, এটা হয় নাকি? যেই রিক্সা শ্রমিকরা আমাদের জন্য সেই দিন আওয়ামীদের, সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করার জন্য লাঠি এনে দিয়েছে, তারাই আজকে হেঁটে যাচ্ছে এবং অসন্তোষ প্রকাশ করছে। এটা খুব বাজে দৃষ্টান্ত হচ্ছে আমাদের ছাত্র সমাজের জন্য। আমি মনে করি যে হচ্ছে আসলে যেই মানে পড়াশোনার মান নিয়ে কথা হতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় মানে 7 কলেজের অধীনে থাকবে নাকি হচ্ছে আলাদাভাবে কাজ করবে সেটা কথা হইতে পারে, বা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের যে দাবিটা জানিয়েছে সেটা আসলে করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা হইতে পারে। প্রত্যেকে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় চাইলে এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক। এবং এই ক্ষেত্রে যদি হচ্ছে যারা এই ধরনের উস্কানি সৃষ্টি করছে এবং স্টুডেন্টদের, শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে এই ধরনের কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে আসলে গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থার অ্যাকশন নেওয়া উচিত। না হয় এত দেখালে আসলে হচ্ছে এগুলো বাড়তেই থাকবে। পরে বিএম কলেজ যদি বের হয়ে বলে যে আমাকে ঐতিহাসিক কলেজ, কারমাইকেল কলেজ আছে, কারমাইকেল কলেজ যদি বলে, এগুলো কি হয়? এটা আসলে কখনো হয় না। এইবার একটু জনাব কামরুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই। আজকে আসলে এই ঘটনাকে ধরেই যদি বলি, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। যাত্রীরা 5-6 ঘন্টা রেল স্টেশনে বসেছিল, ট্রেন শিডিউল বিপর্যয় হয়েছে। সেটি যেমন একটি নোয়াখালীগামী একটি উপকূল এক্সপ্রেসের শিশুসহ কয়েকজন কিন্তু আহত হয়েছে, দেখেছেন কি একটা রক্তাক্ত শিশুর মুখ। মানে এই আসলে ঘটনাগুলো আসলে বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে এবং জনদুর্ভোগের ক্ষেত্রে এগুলো কতটা প্রভাব রাখে? মাসুদ, উনি যা বললেন, ওনার ধারাবাহিক সূত্র ধরে আমি বলি যে একটা মানবিক, একটা যৌক্তিক একটা আন্দোলনের ফসলই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার। তো এই সরকার যতই আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এই সরকার দেশকে যৌক্তিক এবং মানুষের চেতনা নির্ভর এবং মানুষের পালসকে ধারণ করে, কিন্তু এই সরকার চাচ্ছে প্রতিটা ক্ষেত্রেই সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নিতে। এখন আমার মনে হচ্ছে কি, আজকে আমার বাসায় কিন্তু মহাখালী ডিওএইচএস, আমার সন্তান গুলশানে 1 নম্বরে পড়ে, ওর স্কুলে যেতে নর্মালি আধা ঘন্টা লাগে। আজকে ও যখনই সংবাদ পেল, এদিকে রেললাইন আমাদের বাসাতে বেরোলে, তো মানে রেললাইনটা পরে 3 ঘন্টা লাগছে তার ওখানে যেতে। তার আজকে একটা পরীক্ষা ছিল, সে পরীক্ষা দিতে পারে না। এটা হলো আমার ব্যক্তিগত আজকের ঘটনা থেকে বললাম। আজকে পুরো এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিব? সরকার মানবিক, সরকার যৌক্তিক, যে কথাটা বলল যে আজকের যারা দাবিটা করছে এটা যদি যৌক্তিকও হতো, 3 মাস আগে শুধু আজকের তিতুমিরের কলেজের ওরা যারা দাবি করছে, আমি এটাকে কিন্তু বড় করে দেখব না, উস্কানি দাতা কারা, বা এটার ভিতরে এই সরকারকে ব্যর্থ করার জন্য কারা কারা ভিতর থেকে, মানে এটা হলো যে ভিতরে থেকে থেকে একটা আন্দোলনের নামে এখানে আমরা জানি কারা উস্কানি দিতে পারে। আমার মনে হয় প্রতিটা কাজের পিছনে এই যে 5ই আগস্ট 8ই আগস্টের পর থেকে যতগুলো
এই সরকারকে নাস্তানুবোধ করার জন্য যতগুলো জায়গায় আন্দোলনের ইস্যু তৈরি করা হয়েছে, আমার প্রশ্ন ওরা কোথায় ছিল এতদিন? যদি প্রতিটা সেক্টরে যেভাবে এখন প্রতিবাদ হচ্ছে, দাবি নিয়ে মাঠে আসছে, দাবি নিয়ে মাঠে আসতেছে, আমার মনে হয় যে প্রতিটা সেক্টর যদি এই তাদের দাবি যদি যৌক্তিক হতো, তাহলে তো এতদিন তো 17 বছর তো এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট টিকে থাকতো না। তা আমার তো মনে হয় এই গভর্নমেন্টটাকে দুর্বল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এটা পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। আপনার কি মনে হয় শেখ হাসিনা সরকারের সময় বা আপনারা যেটা স্বৈরাচার বলতে, সেই সময় কেন তারা বেরিয়ে আসতে পারেন? আমার তো প্রশ্ন সেটাই, এতগুলো দাবি যদি আপনার কি মনে হয় কেন বেরিয়ে আসতে পারেন? কোনো না, এখানে আমি 17 বছরের একটা সরকার ছিল, প্রতিটি রন্দে রন্দে এই হাসিনা সরকারের, ফ্যাসিস্ট সরকারের প্রতিটি জায়গায় কিন্তু লোক বসা। আপনি দেখেন হাসিনা পালিয়ে গেছে, তার প্রতিটি লোক কিন্তু এদেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু রয়ে গেছে। তারা এখন ওখান থেকে ইন্ডিয়াতে পাশের দেশে বসে উস্কানি দিচ্ছে। আজকেও দেখেন ইউটিউবে সে একটা ডেনমার্কের একটা তার আওয়ামী লীগের যে নেতা, তার সাথে কি ধরনের কথা বলছে। দেখেন, আমার সবচেয়ে লজ্জা হয় যিনি এদেশের মানুষের অধিকার হারা করে নির্লজ্জের মতো শেখের বেটি দেশ থেকে পালালো, তার অনুশোচনা নেই। মানে তার তো কোনো, এই দেশের মানুষের 1,500 মানুষের রক্তের প্রতি তার যদি একটা মিনিমাম শ্রদ্ধাবোধ থাকতো, দেখেন তার সবই সন্তান তুল্য, কিন্তু এই দেশটার প্রতি তার কোনো কমিটমেন্ট নেই, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট নেই, এবং এই দেশটা সুন্দরভাবে চলুক এটা কখনোই ওর চাওয়া পায় না। এখন আমার মনে হচ্ছে কি, ও একবার ওর পিতৃ হত্যার জন্য মানুষের উপর ও একটা স্টিমরোলার চালিয়েছে, এই দেশের প্রতি মানুষের প্রতি মায়া নেই। এখন মনে হচ্ছে সে মনে করে যে আমার 32 নম্বর যারা জ্বালিয়ে দিয়েছে, যে দেশ জ্বালিয়ে দিয়েছে, যে দেশের মানুষ ওর যে পাপের জন্য জ্বালিয়ে দিয়েছে, এটা কিন্তু ও ওইটা অনুধাবন করছে না। এখন আমার মনে হয় এই দেশের এবং এই দেশের মানচিত্রের প্রতিটা মানুষই তার শত্রু। সুতরাং এই দেশ সুন্দর চলবে, এই দেশের মানুষ স্বাভাবিক, এই যে আমাদের ছেলেরা আজকে বেড়ে উঠবে সঠিক শিক্ষা, তাদের সংস্কৃতির মননে, যে এই দেশের তাদের যোগ্য নাগরিক হিসাবে তারা যে এই সরকারের কাছ থেকেই, ওরা তো অনেক কষ্ট করছে। এই যে বিপিনুর আসপরও দেখেন, দিন রাত কিন্তু ওরা কিন্তু কষ্ট করছে। আমাদের ছাত্রদল, ছাত্র শিবির সবাই কিন্তু একটা পরিবর্তনের জন্য এবং একটা সঠিক একটা মানদণ্ডের জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। আমি মনে করি এই দেশটার প্রতি তার কোনো মায়াদয় নেই, গণতন্ত্রের প্রতি কোনো মায়াদয় নেই, এবং সে প্রতিশোধ নেওয়ার জন্য সে পাশের দেশ থেকে, এবং আমি মনে করি যাদের অবৈধ লুণ্ঠিত টাকা এবং পাশের দেশে এবং এই দেশে যারা যারা আছে, সমস্ত প্রশাসনের মধ্যে যারা গাপটি মেরে বসে আছে, সবাই মিলে রাষ্ট্রটাকে আনস্টেবল করার জন্য, এবং পরবর্তীতে যে কোনো, আমার মনে হচ্ছে ওরা ঘোলা পানিতে মাছ শিকার করে, পরবর্তী এই দেশের জন্য একটা ভালো কিছু ও আশাই করতে পারে না, এবং এইটাই আমরা আজকে বাস্তবে আমরা। জি, নুরুল হক নূর, ভিপি নূর, সভাপতি গণ অধিকার পরিষদ, স্বাগতম আপনাকে। আমরা আলোচনা শুরু করেছি এবং আলোচনার মাঝপথে আপনি যুক্ত হয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই জনাব ভিপি নূর, বিশেষ করে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে মোটামুটি আজকে সরগরম গণমাধ্যম, এবং 4 বছর মেয়াদ হবে কি হবে না, আগামী সরকারের মেয়াদ 4 বছর হবে, মানে নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর হবে, এবং সেই 4 বছরের অধিক তারাও নয়, অর্থাৎ অন্তর্বর্তী সরকারও নয়। এরকম একটি বক্তব্য নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে যে অনেকে বলছেন, তিনি বলেছেন তার সরকারের মেয়াদ 4 বছর। ব্যাপারটি হয়তো তা নয়, যে আমরা যে 5 বছর মেয়াদী সরকারের কথা চলে আসছে, সেটি হয়তো আগামীতে 4 বছর করা হতে পারে। এ ধরনের একটি লক্ষ্যমাত্রা বা বক্তব্য তিনি দিয়েছেন, একটা আঁচ অর্থাৎ এটা দিয়েছেন, এবং পাশাপাশি আরও বেশ কিছু বক্তব্য তিনি দিয়েছেন। বিশেষ করে আল জাজিরাকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ রাজনীতি বা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এই বিষয়ে তার একটি মতের যদি বলি, তিনি বলেছেন যে ইতিমধ্যে বিএনপি এই ধরনের একটি বক্তব্য দিয়েছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটি রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে না, এটা জনগণই করবে। এবং প্রধান উপদেষ্টা অনেকটা সেরকম পুনরাবৃত্তি করেছেন, বলেছেন যে বিএনপি যখন এই ধরনের একটি রায় দেয় সেক্ষেত্রে তারাও তার বাইরে যেতে চায় না। একটু যদি বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা এবং বিএনপির বক্তব্যের সাথে মিল পাচ্ছেন কিনা। আর দর্শকদেরকে শুভেচ্ছা, এবং আমাদের দুই আলোচক হান্নান মাসুদ আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, রতন ভাই আমাদের বড় ভাই এবং এখন রাজনৈতিক সহযোদ্ধা, আপনাকেও শুভেচ্ছা। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এ পর্যন্ত তো অনেক আলোচনা হয়েছে, কাজে এটা পরিষ্কার যে মানুষের সেন্টিমেন্ট হচ্ছে, এবং এটা হওয়াই উচিত যে একেবারে তরতাজা কতগুলো প্রাণ মানে ঝরেছে এই আন্দোলন সংগ্রামে, কত মানুষ
রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, এবং এটা পরিষ্কার যে, এবং এটা সবাই স্বীকার করে যে মুক্তিযুদ্ধের সময়ও এই রকমের ভাবে মানে হত্যাযজ্ঞ চালায় নাই, যে একেবারে নিরীহ নিরস্ত্র মানুষের উপরে এইভাবে মানে হেলিকপ্টার থেকে গুলি চালানো। 7ই মার্চ যদি পাকিস্তানিরা হেলিকপ্টার থেকে সোহরাওয়ার্দীর কয়েকটা বোম ফালাতো কিংবা গুলি করতো, তাহলে কি আপনার এই 26শে মার্চ থেকে কি মুক্তিযুদ্ধ হতো আপনার মনে হয়? কিংবা 7ই মার্চের পর যে মুক্তিযুদ্ধ যেভাবে সংগঠিত হওয়ার একটা সুযোগ পেয়েছিল, সেই পরিস্থিতিটা কি হতো? হতো না। তো পাকিস্তানিরাও তো এটা করে নাই। স্বাধীন দেশে শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য সেটা করেছে, হেলিকপ্টার থেকে, বাসার ছাদ থেকে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে, এবং প্রকাশ্যে খুব দাম্ভিকতার সাথেই ছাত্রলীগ যুবলীগকে এই আন্দোলন সংগ্রাম দমন করার জন্য নির্দেশ দিয়েছে। পুলিশ না, শুধুমাত্র সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এসএসএফ এর মতো সুরক্ষিত, সুসংগঠিত এবং খুবই প্রশিক্ষিত, হাইলি মানে ট্রেন বাহিনীকেও এই গণহত্যার কাজে ব্যবহার করেছে। এই রকমের বিভৎস হত্যাযজ্ঞ চালানোর পরেও যদি তারা একেবারেই এই সময় রাজনীতির সুযোগ পায়, তাহলে আগামীতে গণতন্ত্রের জন্য কিংবা আরেকটা যদি ফ্যাসিবাদ তৈরি হয়, তার বিরুদ্ধে কেউ লড়াই করার জন্য রাস্তায় নামবে না। পরিষ্কারভাবেই আমরা সকলেই বলছি যে আওয়ামী লীগের এই গণহত্যা পরবর্তী রাজনীতিতে, আপনার এই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ তার রাজনীতি করার নৈতিক গ্রাউন্ড হারিয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তো তার ভাষণে বলেছিল পরিষ্কারভাবেই যে আপনার গণতান্ত্রিক সমাজে এবং রাষ্ট্রে ফ্যাসিবাদের জায়গা নাই। প্রধান উপদেষ্টাটা বলেছে। এখন দুঃখজনক যে বড় রাজনৈতিক দল হিসেবে কোনো দল ভোটের রাজনীতির বিবেচনায় তারা আওয়ামী লীগকে স্পেস দেওয়ার কথা বলছে, কিংবা আবার কেউ কেউ ভাবছে যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে তার জন্য ঝুঁকি তৈরি হতে পারে। সেই বিবেচনায় অনেকে মনে করছে যে আওয়ামী লীগের রাজনীতিতে থাকা উচিত। কিন্তু যে মানুষ যত বড়, তার মন মানুষকে তত উদার হতে হবে। কিন্তু উদারতার মানে একেবারে এইটা না যে আপনার জেনে শুনে বিষ পান করবেন, কিংবা জেনে শুনে আপনার বন্দুক একজন আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়েছে, তার সামনে আপনি মাথা পেতে দেবেন। এই রকমের উদারতা দিয়ে আবার দেশ চলে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিংবা আপনার জার্মানিতে নাৎসিরা, ইটালিতে মুসোলিনির পার্টি নিষিদ্ধ হয়েছে, নুরেমবার্গ ট্রায়ালে যেভাবে আপনার সে সময় গণহত্যাকারীদের বিচার হয়েছে। বাংলাদেশ তো ইউরোপ আমেরিকার চেয়ে মানে ইউরোপের কান্ট্রিগুলোর চেয়ে আমরা তো এত উদার না যে আওয়ামী লীগের বিষয়ে এখনই এইভাবে কেউ কথা বলবেন যে ফ্যাসিস্ট বলাটাকে আমি পছন্দ করি না, তারাও আমাদের সমাজের অংশ, ভাই বন্ধু। তো আমাদেরকে যেভাবে ডিবি কার্যালয়ে যে ঝুলাইছিল, আপনারা বলতে গেলে যে একেবারে মধ্যযুগীয় বর্বরতার চেয়েও বর্বরতা, যে বালতির মধ্যে বিদ্যুতের লাইন দিয়ে ইয়ং ছেলেপেলেকে বলেছে যে প্রস্রাব করো, তারপরে কারেন্টের শক খাওয়ানো, এই বর্বরতা যারা চালিয়েছে তাদেরকে রাতারাতি ক্ষমা করে দেবো, এত উদার বোধহয় বাংলাদেশের মানুষ না। তার জন্য আমরা পরিষ্কারভাবেই বলি, যদি কোনো দল তারা যদি জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে এরকম একটা অবস্থান নেয়, এবং যদি বড় দল হয়, তখন কিন্তু সরকারের তার বাইরে যাওয়া মুশকিল হয়ে পারে। যেহেতু এই সরকার কোনো রাজনৈতিক সরকার না, তাদের কোনো রাজনৈতিক বেস না, কাজে তারা চিন্তা করে যে বড় রাজনৈতিক দল যদি এটার বিরুদ্ধে থাকে তাহলে তো তারা অবস্থান নিতে পারে না, যেটা রাষ্ট্রপতির অপসারণ ইস্যুকেও কেন্দ্র করে তৈরি হয়েছে। আমাদের পরিষ্কার কথা, দেশের জনগণকে আমরা বলতে চাই যে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি আওয়ামী লীগ রাজনীতি করার আপনার সুযোগ পায় এবং আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের মরে যাওয়া ভালো। আমরা যারা জীবিত আছি এই আন্দোলন সংগ্রামের জন্য, যারা ত্যাগ স্বীকার করেছি, যারা রাস্তায় নেমেছি, এবং যারা এখন রাষ্ট্র সংস্কার এবং একটা পরিবর্তিত বাংলাদেশ চাই, তাহলে কিসের রাষ্ট্র সংস্কার? তাহলে আপনি তাদেরকে সুযোগ দেওয়ার কথা বলছেন, সুযোগ বঞ্চিত করবেন কিভাবে যদি আপনি আপনার আওয়ামী লীগকে? তো আমি মনে করি যে আওয়ামী লীগের বিরুদ্ধে দুই ধরনের প্রতিরোধ এবং আমাদের প্রস্তুতি দরকার। একটা হচ্ছে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে তাদের বিচার হচ্ছে, দল হিসেবেও আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। এবং এই যে সংগঠিতভাবে যে তারা গণহত্যা ঘটিয়েছে, এর জন্যই তো আওয়ামী লীগ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমেই তাদের আপনার নিষিদ্ধ করা উচিত। আমরা নির্বাহী আদেশে আমি নিষিদ্ধ চাই না, যেই আদেশে কিন্তু কাগজে কলমে নিষিদ্ধ হলে কি একটা দল নিষিদ্ধ হবে কিনা, মানে তাদের তৎপরতা বন্ধ হবে কিনা? তাদের মধ্যে আমি মনে করি একেবারে এটা ঠিক যে আওয়ামী লীগ যারা করে, ধরেন বাংলাদেশে ভোটের রাজনীতিতে তো দুইটা বড় দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তো এই দেশ গত এই 33 বছরের সংসদীয় গণতন্ত্রের ক্ষমতায় ছিল। একটা দল সরকারি দল ছিল, একটা দল বিরোধী দল ছিল। এবং আওয়ামী লীগ বিএনপির রাজনীতিতে দেখা যাচ্ছে যে অ্যাভারেজ 15 থেকে 20% তাদের রিজার্ভ ভোট। তাহলে সেটা এই রিজার্ভ ভোট এবং বাকিটা সুইং ভোটে তারা ক্ষমতার পরিবর্তন হয়েছে। তো এখনও এই আওয়ামী লীগ গত 15 বছরে আমাদের কাছে যে ডাটা, অন্তত কয়েক লক্ষ পরিবারকে আপনার
শত কোটি টাকার মালিক বানিয়েছে, কয়েক হাজার পরিবারকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছে। এই যে কালো টাকা এবং পেশি শক্তি, এবং সবচেয়ে বড় কথা আওয়ামী লীগকে যারা লালন পালন করেছে তাদের স্বার্থে, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারাও আওয়ামী লীগের ব্যাকআপের জন্য তৈরি হয়েছে। কাজে এই টাকার এবং পেশি শক্তির কাছে আওয়ামী লীগের এখনও বা সামনে নির্বাচনের সুযোগ পেলে একটা ভোট তারা ক্যারি করবে। কিছু কিছু জায়গায় সংসদ সদস্য হতেও পারে, কারণ আমাদের দেশের মানুষ সেই মাত্রায় সচেতন না। এখন আমরা একটা নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব সৃষ্টি করার জন্য সচেতনতা তৈরি করে যাচ্ছি, মানুষের মাঝে জাগরণ তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সেখানে যদি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে স্পেস পায়, তাহলে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে তারা আবার রাজনীতিতে কামব্যাক করার চান্স আছে। সেই ক্ষেত্রে তাদেরকে সাংগঠনিকভাবে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধের পাশাপাশি সামাজিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। যেমন ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্বের অগ্রভাগে থাকায় তারা মানুষের একটা সেন্টিমেন্টের জায়গা আছে, তারা এই ইনিশিয়েটিভটা নিতে পারে, যেটা আমরা বলছিলাম যে জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু হচ্ছে ছাত্ররা। প্লাস হচ্ছে বড় দলগুলোকে আমরা অনুরোধ করব যে ধরেন এখন বড় দল কে? বিএনপি। বিএনপির সাথে তো আমরা 42টি রাজনৈতিক দল উইদাউট কোনো সুযোগ সুবিধা, কোনো সমঝোতা ছাড়াই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছিলাম। কাজে আমি মনে করি বিএনপির এখানে কোনো ধরনের শঙ্কার কোনো কারণ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে একটা থার্ড পার্টি রাতারাতি হয়ে, এটা খুব ডিফিকাল্ট, এটা অসম্ভব অনেক ক্ষেত্রে। আচ্ছা, আমরা এই মুহূর্তে বিএনপির একজন আছে, আমরা একটু জিজ্ঞেস করি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন। আপনি শুনছিলেন ভিপি নূরের কথা, আমি আপনাকে যদি এইভাবে জানতে চাই যে বিএনপি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে কার্যত, তার কথা যতটুকু বোঝা যায়, এবং ডক্টর ইউনূস আজকে যে বক্তব্য দিয়েছেন বিএনপির ঘাড়েই অনেকটা, উনি বলেছেন যে বিএনপি একটি রায় দিয়েছে আওয়ামী লীগের বিষয়ে, সেটার বাইরে তারা যেতে চান না, এমন বিএনপি অবস্থান সেটা না, কিংবা জামাত, এখানে তাদের কিছু কিছু নেতাদের কথায় আওয়ামী লীগের প্রতি একটা সফট মানসিকতা প্রকাশ পাচ্ছে, যেটা হচ্ছে প্রধান উপদেষ্টা আবার রেফার করেছে। কাজে তিন দিক থেকে এই অবস্থানটা আসছে। আমি ডক্টর ইউনূসের বক্তব্যটা যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই আল জাজিরা, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। জনাব কামরুজ্জামান রতন, কাগজে কলমে নিষিদ্ধকে আপনি কি নিষিদ্ধ মনে করেন? আপনারা যেটা বলে আসছে আপনাদের দলের নেতারা যে জনগণ ভোটের মাধ্যমে রায় দিয়ে একটি দলকে নিষিদ্ধ করবে, মানে কাগজে কলমে প্রজ্ঞাপন জারি করে নয়। সমাজে একটা সাইনবোর্ডে একটা লেখা থাকে, সেটা তামাককে না বলুন। তামাককে না বলুন, জি, মানেটা কি? এটা না বলার পর কি সব মানুষ কি তামাক খাওয়া বা সিগারেট খাওয়া কি ছেড়ে দেয়? এটা একটা স্লোগান। এই একটা স্লোগানের মাধ্যমে মানুষকে সতর্ক করা, সচেতন করা। আমি মনে করি আওয়ামী লীগ এখনো তো 3 মাসে 100 দিন যায়নি, বাংলাদেশে ওরা যে পাপের পাহাড়, ওরা মানে জনগণের উপর রক্তের হোলি খেলায় যে ওরা মেতে উঠেছিল, এই রক্তের দাগ কোনোদিন এই প্রজন্মরা কোনোদিন কিন্তু ভুলবে না। আমাদের সন্তানরা এটা ভুলার কথাও না। আপনি দেখেন এরশাদ সরকারের পতন হয়েছিল, তারপর কিন্তু জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম দেখে আমরা 5ই জানুয়ারি আমরা মেনে নিয়েছিলাম। ওরা কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছে। আজকে 100 দিন যাওয়ার পরে আওয়ামী লীগের তরফ থেকে আজ পর্যন্ত ওরা 5ই আগস্ট যে প্রেক্ষাপটে হলো, ওদের পতনটা হলো, ওরা আজ পর্যন্ত দলীয়ভাবে বা ওদের কোনো দায়িত্বশীল নেতাকে বলেছে আমাদের এই আন্দোলনে, আমাদের পতনে এই একটা ব্যাখ্যা আপনাদের বুঝতে হবে। আমি মনে করি 5ই আগস্টে ওরা যে পাপ করেছে, এইটার জন্য জনগণের কাছে ওদের মুখ দেখাবার ওদের কোনো ব্যাখ্যা নেই। এতে গিয়ে আমাদের বোঝা যায় ওরা জনধিকৃত। ডক্টর ইউনূস বা আমার দল যা বলেছেন, এটা তো আমরা বলবোই। আমরা কাগজে নিষিদ্ধ করে আমরা কাউকে তো জনগণের ধিক্কারের বহিঃপ্রকাশ আমরা চিহ্নিত করতে পারবো না। আমরা মনে করি আমার দল কি বলেছে ওইটাকে আপনার প্রাধান্য দিন না। আমরা জানি বাংলাদেশে একটা সুষ্ঠু ভোট হবে। সুষ্ঠু ভোটের সংস্কৃতি এই আওয়ামী লীগের কাছ থেকে মানুষ ভুলতে বসেছিল। সুতরাং যেই দেশের মানুষকে ভোট হারা করেছে, যেই দেশের মানুষের ভোটের যে একটা সৌন্দর্য, ভোটের যে একটা অধিকার, একটা নাগরিকের প্রথম যে আমার ফান্ডামেন্টাল রাইটস, ওরা যেভাবে পদদলিত করেছে এই আওয়ামী লীগ সরকার, সত্যিকার অর্থে এটা আমি বলতে চাই, আমার দলীয় সিদ্ধান্তটা পরে আপনি মনে করেন আমি যদি এখানে আপনার এখানে আসি, এইটার মধ্যে যদি কালি থাকতো লাগানো, তো এই কালি যুক্ত আমার সেই ড্রেসটা নিয়ে তো আমি এখানে আপনাদের ক্যামেরার সামনে দাঁড়াতাম না। আমি মনে করি এই জাতির কাছে ওরা ধিকৃত। আওয়ামী লীগের মতো সংগঠন এই বাংলাদেশে
ভোটের অধিকারের জন্য নির্বাহী যতগুলো এদেশের মানুষের অধিকারের জন্য যা যা প্রাপ্তি ছিল ওরা যেভাবে বঞ্চিত করেছে, এই আওয়ামী লীগ এই প্রজন্ম সহকারে আমরা বেঁচে থাকতে, আমাদের বিবেক বেঁচে থাকতে, আমাদের শরীরে শক্তি থাকতে, রাজনৈতিক শক্তি থাকতে কোনোদিন এই আওয়ামী লীগকে এই জনগণ কোনোদিন আর দেবে না। হ্যাঁ হবে 1-2টা পাশে, আপনি শ্রীলঙ্কাতে দেখেন এই পাশে আজকে 3টা সিট ওরা কিন্তু পেয়েছে আজকে নির্বাচনে। আমার তো মনে হয় আওয়ামী লীগকে একটা হাসি খেলার পাত্র এদেশের মানুষ। ভোট কেন্দ্রে যাও কি ভাই, আওয়ামী লীগ তোরা কোন মুখে, ওই যে আমরা শুনলে মুখে হাসি পায়, নৌকা মাটাকা ভোট চায়। আপনি দেখেন এই প্রজন্ম কি কি স্লোগান দিয়ে, ওরা তো স্লোগানের এখন মাস্টার হয়েছে, স্লোগানের নতুন প্রজন্ম তো ওরা অনেক অনেক বাস্তবিক অনেক সুন্দর কিন্তু স্লোগান দিয়ে কিন্তু ওরা কিন্তু এই জাতিকে কিন্তু আকৃষ্ট করেছে, আন্দোলনকে বেগবান করেছে। আমি তো মনে করি ওরা যখনই নৌকা প্রতীক নিয়ে এই বাংলাদেশে আবার, আমি এটা আমার কাছে অ্যাবসার্ড, এতটুকু লজ্জাহীন বোধ আওয়ামী লীগ, এমনি তো ওদের লজ্জা নেই, আমার মনে হয় না কোন মুখে আওয়ামী লীগ নির্বাচন করবে, এটা আমি বিশ্বাসই করতে চাই না। হতে পারে আর এই পরিবার হাসিনা এবং তার পরিবার এই বাংলাদেশে ভোট চাবে, এটা আমি বিশ্বাস করি না। আপনি হাসান ভাই, আমি বললাম তো এই টকশো থাকবে, আপনি দেখবেন ওরা এসে কথা বলুক, এখানে তো অনেকে দেখেছি তো কথা বলতে, আমরা তো চাইতাম এইখানে এসে কথা বলতো, ওদের নৈতিকতা কি, ওদের এখন রাজনৈতিক দর্শন কি, ওরা কি মুখে আগামী দিনে নৌকা মার্কা ভোট চাইতে যাবে, আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করছি। আসো তোমরা ভোট চাও, তোমাদের ভোটের মাধ্যমে আমরা আপনাদেরকে এক ধরনের বলা যায় যে ইঙ্গিতপূর্ণ দোষারোপ করতে চায় যে আপনারাই আওয়ামী লীগকে ইনভাইট করছেন বা ডেকে আনছেন, বা নিষিদ্ধের জন্য তারা যখন বলছে আপনারা তখন বলছেন যে এই রায়টা জনগণ দেবে। আমরা তো অবশ্যই বলেছি যে কোনো রায় সত্যিকারের মানুষ যখন একটা ভোটের পরিবেশ হবে, আনন্দঘন একটা ক্রেডিবল ইলেকশনের জন্য যখন পরিবেশ দেখবে, এই দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশের মানুষই তাদেরকে, দেশের মানুষের তো সত্যিকার 11 কোটি মানুষ আজকে যারা ভোটার, তারাই বিবেক থেকে যদি নিষিদ্ধ করে দেয়, ব্যালটের মাধ্যমে নিষিদ্ধ করে, তাহলে এই বিষয়টা এই জাগ্রত বিবেক এই রায়টাই দিবে। এই প্রজন্মের প্রতিনিধি রয়েছেন, আমি মাসুদ আপনার কাছে একটু জানতে চাই, নিশ্চয়ই শুনলেন দুই ধরনের বক্তব্য, আপনি এই বক্তব্যে কি বলছেন? যখন আপনাদের আন্দোলনের ফসল সরকারের প্রধানও এই ধরনের বক্তব্য দেন যে আসলে মতামতকে উপেক্ষা করাটা হয়তো তারা করবেন না, এই ধরনের একটা বক্তব্য এসছে আল জাজিরাকে দেওয়া বক্তব্য, আপনি একটু যদি বলেন। আসলে আমার কাছে স্পষ্ট না, আসলে হচ্ছে রাজনৈতিক দল বলতে সংজ্ঞাটা কি, রাজনৈতিক দলের সংজ্ঞাটা কি, বা রাজনৈতিক ব্যক্তির সংজ্ঞাটা কি। এখন যদি আপনি একটি সন্ত্রাসী সংগঠনকে, সন্ত্রাসীদেরকে যদি বলেন রাজনীতিবিদ, আর সন্ত্রাসী সংগঠনকে যদি বলেন রাজনৈতিক দল, তাহলে তো আমার কিছু বলার নেই। বাংলাদেশের ইতিহাস 1972 সাল থেকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কবে মুভ করেছে? 1972 থেকে 75 সাল পর্যন্ত কখনো জনগণের রায়কে তারা প্রাধান্য দিয়েছে? প্রত্যেকবারই দখলদারিত্ব, বিরোধী দল মতকে কিভাবে নির্যাতন করা যায়, কিভাবে এই দেশ থেকে লুটপাট করা যায়, 72 থেকে 75 একই কাজটাই করেছে। এমনকি দুর্ভিক্ষ এনেছিল, 73-এ ভোট ডাকাতি করেছিল, 96-তে আইসা তারপরে তো 96 2000-এ কিন্তু তারা এসেছে তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন। একটু বলছি বিষয়টা হচ্ছে, তারপর 2008-এ আইসা তারপরে এই দেশের মানুষকে মানে হচ্ছে জিম্মি করে, এই যে 2000 তো শুধু জুলাই গণ অভ্যুত্থানেই হত্যা করলো, বাট তার আগে মানে হচ্ছে 8 থেকে পর্যন্ত তো আরো 2000 হত্যা করলো, 24-এর আগ পর্যন্ত। এই যে এত হত্যাকাণ্ডের পরে 13 সালে 77 হত্যাকাণ্ড ঘটালো, এত কিছুর পরে তাহলে আওয়ামী লীগ কি রাজনৈতিক দল হিসেবে বিবেচনার কোনো যোগ্যতা আছে? মানে কোন ক্রাইটেরিয়াতে আওয়ামী লীগ রাজনৈতিক দল হবে, এটা কোন বিবেচনায় হবে আমার মাথায় আসে না। আমি একটা কথা স্পষ্ট তো বুঝি, তাহলে জেএমবি কে কেন নিষিদ্ধ করা হয়েছে? কতজন মানুষকে হত্যা করেছে জেএমবি? তাহলে তো জেএমবিরও ছেড়ে দেন যে হচ্ছে আসেন মাঠে দেখা যাক মানুষ অ্যাকসেপ্ট করে নাকি করে না, এইরকম যদি সুযোগ হয়। বিষয়টা হচ্ছে ভারতীয় এজেন্ডাই হচ্ছে আওয়ামী লীগকে এই দেশে টিকিয়ে রাখবে, এবং আওয়ামী লীগ কখনো এই দেশের মানুষের জন্য, আরেকবার বলছে আওয়ামী লীগ কখনো এই দেশের মানুষের জন্য রাজনীতি করে না। এই দেশের মাটিতে আওয়ামী লীগ সবসময় রাজনীতি করেছে ভারতকে সার্ভ করার জন্য, ইন্ডিয়াকে সার্ভ করার জন্য, এবং ইন্ডিয়ার সবচাইতে শক্তিশালী পয়েন্ট বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ। যখন শুনে যে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের দেশের মানুষের কাছে রাজনীতির অধিকার পাবে না, একটা ব্যক্তিকেও যদি তারা সংসদে পাঠাইতে পারে, এটা তাদের জন্য সফলতা মনে হবে ইন্ডিয়ার জন্য। আমি সেই সফলতা কেন দিব? আমি কেন, যারা নিয়মিতভাবে এই দেশে থেকে এই দেশের মাটিতে ব্যবহার করে, এই দেশের বায়ু ব্যবহার করে ভারতকে সার্ভ করে গেছে, এই দেশের মানুষকে হত্যা করেছে ভারতের জন্য, এই দেশের মানুষকে গুম করে ভারতের হাতে তুলে দিয়েছে, যারা এই দেশের সীমান্তে যখন ভারত এই দেশের মানুষকে হত্যা করেছে, এই দেশের মানুষের পক্ষে না
দাঁড়িয়ে ভারতের পক্ষে কথা বলেছে, তারা কোন বিবেচনায় এই দেশের মানে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা হবে? যারা এই ধরনের কথা বলে তাদের প্রত্যেকের লেজ আমার মনে হচ্ছে ভারতের কাছে বাধা। যারা এই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার আছে বলে যে কথাটা বলে, আমার মনে হয় প্রত্যেকের এক একজনের দুর্বলতা আছে ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়ান পার্টি বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না। এবং আমি অন্তত কখনো নৌকা মার্কার ভোট, আমরা যারা এই প্রজন্মের ছেলেরা যারা গুলি খেয়েছি, আমরা যখন দেখেছি যে হচ্ছে এই মার্কাটাই আমাদের জয়কে গুলি করার জন্য একমাত্র কারণ, আমরা মনে করি জয় বাংলা স্লোগানটাই আমাদেরকে গুলি করার একমাত্র কারণ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটাই আমাদেরকে গুলি করার কারণ আমরা মনে করি। এটা শেখ মুজিবের মূর্তি দেখে আমাদের মনে হয় যে এই মূর্তিকে কেন্দ্র করে আমাদেরকে 16 বছর ধরে জিম্মি করে রাখা হয়েছে। আমার প্রতিটা আমার যখন হচ্ছে রাতের 1টা বাজে যখন হচ্ছে আমাকে গেস্ট রুমে বসাইয়ে গালিগালাজ করে এই স্লোগান দেয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তখন আমার কাছে মনে হচ্ছে নির্যাতনের মেইন কারণটাই হচ্ছে এই দুইটা স্লোগান। যখন আমাকে বলা হয়েছে যে মধুতে সকাল বিকাল এসে নৌকা নৌকা স্লোগান দেয়, তখন আমার কাছে মনে হয় যে নৌকা মার্কাটাই হচ্ছে ফেসিবাদের মেইন কারণ। আচ্ছা, এই জায়গা এই বিষয়গুলো আমরা তো নিশ্চয়ই ইস্যুগুলোর জায়গা থেকে আমি একটা কথা বলি, রাজনৈতিক দলগুলা এই দেশের মানুষের সেন্টিমেন্টটাকে বুঝতেছে না, তরুণদের সেন্টিমেন্টটাকে বুঝতেছে না। তারা রাজনৈতিক সেফগার্ড চাই, মনে করে যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে আসে খুব সহজে তারা পরবর্তী 2টা ইলেকশন 3টা ইলেকশন খুব সহজে পার হয়ে যাবে, খুব সহজে ক্ষমতায় যেতে পারবে। বাট যদি নতুন কোন রাজনৈতিক দল এসে যদি তার বিরোধী দলের আসনে বসে, বিরোধী দলে থাকে, তাহলে পরবর্তী ইলেকশনে তাদের নিশ্চয়তা নেই, তারা আসতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ধিকৃত করেছে, তারা 20টা 30টা আসনের উপর উঠতে পারবে না, 10টা আসনের উপর উঠতে পারবে না। বারবার সেফগার্ড চাচ্ছে, আমি বলতেছি বারবার তারা হচ্ছে সেফগার্ড চাচ্ছে। এই রাজনৈতিক দলগুলোই কিন্তু 1990 সালে এই দেশের মানুষকে কথা দিয়েছিল যে এরশাদের পতনের পরে এরশাদ দলের কোন মন্ত্রী এমপি কে কোন একটি রাজনৈতিক দলের সদস্য বানাবে না। 96 আসতে আসতে সবাই ভাগ করে নিয়ে গেছে। আওয়ামী লীগ নেতাদের পক্ষে আমি আমার উপজেলার এমপি যে মানে সন্ত্রাস, তার মানে হচ্ছে তার পক্ষে ওকালতি করতেছে উপজেলা বিএনপি সভাপতি ছিল, সাবেক সভাপতি। স্পষ্ট বলতেছি, সাজ্জাদ উকিল নাম ওনার, আমার আজকে শত্রু হয়ে যাবো কথা বললে। জেলা জজ কোর্টে দাঁড়িয়েছে বিএনপির নেতা, হোয়াই যে তাদের ঘর ভাঙচুর করেছে, আমার সামনে দেখেছি তাদের ঘর ভাঙচুর করেছে এই মোহাম্মদ আলী তাদের সন্ত্রাসীদেরকে দিয়ে নিয়মিত এই ধরনের কাজ করেছে, তাদেরকে এলাকায় ঢুকতে দেয় নাই। আজ তারা টাকার বিনিময়ে তার পক্ষে ওকালতি করতেছে, তার জামিনের জন্য ব্যবস্থা করতেছে। তো দুঃখ লাগে, কষ্ট লাগে যখন আবার একই কথা বলে। এরাই আবার এই ধরনের আওয়ামী লীগের এক একটা এমপি কে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে এরা আবার রাজনীতিতে পুনর্বাসিত করবে। কিন্তু আপনি নিষিদ্ধ করলে কি তারা, আমি মনে করি এই যে যতজন 2014 থেকে 2024 সাল পর্যন্ত যতজন বিনা ভোটে এদেশের সংবিধান লঙ্ঘন করে, এদেশের মানুষকে হত্যা করে, এদেশের মানুষকে জিম্মি করে, যতজন আওয়ামী লীগের অধীনে এবং আওয়ামী লীগের সহযোগিতায় এমপি হয়েছে, প্রত্যেককে রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং তাদের প্রত্যেকের পারিবারিক সম্পত্তি সহ বাজেয়াপ্ত করতে হবে। এরা এই দেশের শত্রু। নিষিদ্ধ করলে কি সমাধান হবে? মানে তারা তো আছে, এটা এই অর্থে বলছেন। তারা আছে বলতে কি, তাদেরকে আপনি কত জনাব নূর যে কথাটি বলছেন, একটা জায়গায় আসতে চাচ্ছি, আওয়ামী লীগের এমপিদেরকে আমি বলছি না যে হচ্ছে প্রত্যেককে এই দেশ থেকে বের করে দেন। আপনি আওয়ামী লীগের এই যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভোট চুরি করে হয়েছে, এদের প্রত্যেককে আপনি কতজন হবে, 5000 ইউনিয়ন পরিষদ, এদেরকে অ্যারেস্ট করেন। 393টা উপজেলা চেয়ারম্যান, তাদেরকে অ্যারেস্ট করেন। আপনি হচ্ছে আওয়ামী লীগের 300 জন এমপি, সব মিলে 350 হবে হয়তো হচ্ছে 3টা ইলেকশনে, তাদেরকে অ্যারেস্ট করেন। দেখেন যে আওয়ামী লীগের আর কেউ থাকে কিনা। একটু কথা বলি আমি, তারপর বাকিগুলো আসেন যে সাধারণ ভোটার যারা, তাদেরকে কি বলেন, পলিটিক্যাল রিকনসিলিয়েশনের জন্য সকল রাজনৈতিক দল বসে কিভাবে এদেরকে মেইন মানে হচ্ছে মেইন রাজনৈতিক দলগুলোর ইয়েতে নিয়ে আসা যায়, কিভাবে হচ্ছে সমাজের মূল স্তরে নিয়ে আসা যায়, সেটা নিয়ে আলোচনা হতে পারে। বাট এইটা এমন না যে হচ্ছে আমরা বলতেছি ভোটার সহ সমর্থক সহ সবাইকে আপনি জেলে পুরে দেন, বলতে যারা মাস্টারমাইন্ড গুলো একদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত তাদেরকে ডিরেক্টলি ধরে ধরে অন্তত তারা এক একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেভাবে সন্ত্রাসী গায়ে ভোট ডাকাতি করে তারা নির্বাচিত হয়েছে, এটার জন্য তাদেরকে ধরা উচিত। এইবার জনাব নূরের কাছে আপনি যেটা বলছেন যে একেবারে কংক্রিট যারা দোষী, আমি মেইনলি হচ্ছে ভাই ভয় পাচ্ছি এই যে এক একটা চেয়ারম্যান কয়দিন পরে যাইয়া বিএনপিতে যোগ দিবে বা হচ্ছে জামাতে যোগ দিবে বা হচ্ছে অন্য কোনো দলে যোগ দিয়ে আবার নির্বাচন করবে, আবার তাদের পেশি শক্তি দেখাবে, দেখে আবার হচ্ছে ভোট ডাকাতি করবে। আমি দেখেছি এক একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলা নির্বাচনের সময় 1000 মিছিল দিছে, 1000টার হাতের বগিটা ছিল, 1000 হাতের দা নিয়ে ভোট কেন্দ্রে বেঁধে নির্বাচন করছে। এরা তো অস্ত্রবাজ, বিচারের মুখোমুখি। তিনি যেটা বলছেন যে একেবারে সুনির্দিষ্ট বিচারের মুখোমুখি করলে তখনই জনগণ থেকে এক ধরনের যে মাস্টারমাইন্ড যারা ছিল বা করেছে তাদের যদি বিচার করা হয়, তাহলে রায় হয়ে গেলে এমনিতেই আওয়ামী লীগের রাজনীতিতে এক ধরনের
মানুষই তাকে বর্জন করবে। আপনি না পাশাপাশি ওই যে বলছি বিচার যে কিন্তু শুরু হয়েছে 100 দিন। ট্রাইব্যুনালে আজকে তো। হ্যাঁ আপনি দেখেন একই চিত্র 100 ডেজ পার হয় নাই, এর মধ্যে আস্ফালন, সংসদের ওইখানে মিছিল, মতিঝিল সিপাহী থেকে মিছিল, বিভিন্ন জায়গায় মিছিল, এত দুঃসাহস, এত স্পর্ধা, যেখানে সমগ্র জাতি এখনো ক্ষুব্ধ, আহতরা এখনো কুকড়ে বেড়াচ্ছে, নিহতদের পরিবারের আহাজারি এখনো থামে নাই। বলছি যে আমি উইথ ডিউ রেসপেক্ট, ও যেটা বলছি এটা ঠিক, যে আমাদের মধ্যে ধরেন আমরাও তো রাইজিং দল বা নেতা, আমাদের কথা বলা ঝুঁকিপূর্ণ, কারণ কারো পক্ষে প্রভাবশালী কারো পক্ষে গেলেই তারা আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে মনে করেন দালাল বানানো। আমাদের যেমন সত্যিকার অর্থে এত এই আন্দোলন সংগ্রামটা তো গত 6-7 বছর তো আমরা মাঠ থেকে, এই যে আজকের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে এটা ওই 2000 কোটা সংস্কার আন্দোলন, ডাকসু নির্বাচনের ফলেই দীর্ঘদিনের যে ক্যাম্পাসগুলোতে বা ছাত্রদের মধ্যে, তরুণদের মধ্যে যে একটা রাজনীতি বিমুখতা, সেখান থেকে একটা প্রতিবাদের ভাষা তৈরি হচ্ছিল, যা একটা পরিপূর্ণ একটা বিস্ফোরণ আমরা এই 24-এ আমরা দেখতে পেলাম। এবং অবশ্যই এই প্রেক্ষাপট এবং প্লট তৈরিতে রাজনৈতিক দলগুলো 15 বছরের ডেডিকেশন, স্যাক্রিফাইস ভূমিকা রেখেছে, এটা অস্বীকার করা হয় না, এখানে সবার কন্ট্রিবিউশন আছে। কিন্তু দুঃখজনক যে ওই যে ও যেটা বলছে যে যারা আওয়ামী লীগের নেতারা যাদের বাড়িতে হামলা করেছে, যাদের ঘর বাড়ি জ্বালাই দিয়েছে, এখন তাদের মধ্যে একটা গ্রুপ কিংবা একটা শ্রেণী দাঁড়িয়ে যাচ্ছে কোর্টে তাদের পক্ষে, তাদের জনরোষকে থামানোর জন্য, মানে পয়সাপাতি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। এবং মামলা বাণিজ্য, বিশেষ করে যে যে কিছু আপনি জানেন যে অর্থ নিয়ে একটা দল আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। না এটা তো দল না, দল না, ব্যক্তি, কিছু ব্যক্তি দল না, সাবেক নেতা দল না, তারাই যাচ্ছে। হ্যাঁ মামলার বাণিজ্য, যেমন আমরা জানি যে শুনেন এমন হয়েছে খালেদা জিয়ার গাড়িতে হামলা করছে, আমরা খোঁজ দেন, সেই মামলার আইনজীবী দাঁড়াচ্ছে, আবার দেখা যায় কোনো কোনো বিএনপির আইনজীবী। এতভাবে নৈতিকভাবে বিচ্যুত হলে হয় না। এবং পরিষ্কারভাবে যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এই অপকর্ম, এটা তো আসলে এদের বিরুদ্ধে হাটলাইনে বিএনপি কিন্তু ইতিমধ্যে প্রায় 1000 লোককে কিন্তু বহিষ্কার করছে। এখন বিএনপি একটা বড় দল, তাদের সাথে কিছু লোকজন থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে দলগতভাবে বিএনপি এই ছাত্র জনতার লাইনে থাকবে, যে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা এবং অন্তত পক্ষে যে তারা 14, 18, 24 তিনটা নির্বাচনে জনগণের কে ভোট বঞ্চিত করেছে, কাজে তিনটা নির্বাচনে তারা ভোটের বাইরে থাকা অত্যন্ত প্রাসঙ্গিক। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে যে 10 বছর গণহত্যায় জড়িত সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করার একটা ফ্রেমওয়ার্ক আমরা লতে দেখেছি, এখানে 15 বছর এটা হওয়া উচিত। এবং ওই যে ও যেটা বলেছে যে এই শেখ মুজিবুর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অবিসংবাদিত নেতা, অস্বীকার করা হয় নাই, জিয়াউর রহমান, ভাসানী, সোহরাওয়ার্দী, এদের অবদান অস্বীকার করা যাবে না, তাজউদ্দিন আহমেদ, কিন্তু শেখ মুজিবকে যেভাবে তারা একটা রাজনৈতিক কাল্ট হিসেবে বিনির্মাণ করার জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই মূর্তি ভাস্কর্য তৈরি করে এবং মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা, সেই জয় বাংলা স্লোগানকে যেভাবে দুর্বৃত্তের স্লোগানে পরিণত করে একটা মানুষের মাঝে আতঙ্ক তৈরি করেছে, এটা একটা ট্রমা। কাজে এইখান থেকে অবশ্যই আওয়ামী লীগের এই রাজনৈতিক বয়ান এবং ন্যারেটিভের কাউন্টার বয়ান তৈরি করতে হবে, সামাজিকভাবে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে যে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে। এবং সবচেয়ে বড় কথা ওই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য অলরেডি, যে ব্রিটেনের যে সফররত মন্ত্রী বললেন যে তারা বাংলাদেশে সব রাজনৈতিক দলের আপনার চায়, স্পেস চায়। আমরা পরিষ্কার কথা, এই আন্দোলন কোনো বিদেশিদের উপরে ভর করে আন্দোলন হয়নি, কোনো বিদেশির এই গণঅভ্যুত্থান ঘটা নেই, ছাত্র জনতা ঘটেছে। কাজে আগামীর রাজনীতিতে কারা স্পেস পাবে, কোন দল সুযোগ পাবে, এটা জনগণ এবং এই ছাত্র যুবক তরুণরা নির্ধারণ করবে। বিদেশিদের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের রাজনীতিকে যারাই সুযোগ দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এই গণ আন্দোলনের মধ্যে আবার দাঁড়িয়ে যাব। জি, আমি এক লাইনে আপনি একটু বলবেন জনাব হান্নান, জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে, আনুষ্ঠানিক বিচার আজকে ট্রাইব্যুনালে কিন্তু শুরু, একটু মন্তব্য করবেন এক ছোট্ট করে। এই আনুষ্ঠানিক বিচার কয়জনের বিরুদ্ধে হচ্ছে? এই আনুষ্ঠানিক বিচারে 300টা এমপি প্রত্যেকটা না এটার জন্য দায়ী। শুরু তো হলো, এটা তো একটা না, শুরু হয়েছে বলতে কি প্রত্যেকটা মামলা ফাইল হইতে 3 মাস লাগতেছে কেন? এদেরকে বিচার থেকে বাইর করে দিচ্ছেন না, এক একটা জেলা দ্রুত করতে বলছেন কেন? আপনার 2টা এমপি ছাড় পাবে? এরা কি সংসদে ছিল? এরা কি তাদের সরকার যখন হচ্ছে গুলি করার নির্দেশনা দিচ্ছে তার বিরোধিতা করেছে, সংসদ থেকে পদত্যাগ করছে? এরা তো ওই সরকারের অংশ, এদেরকে কেন মুক্তি দেওয়া হচ্ছে? একটা কথা বলি ভাই, আজকে এখানে লাইভে আমার কাছে একটা জিনিস ভয় হয়, হয়তো আমি হান্নান মাসুদ আগামী 1 মাস 2 মাস পরে হয়তো এখানে এসে টক সাথে কথা বলার অবস্থা থাকবে না, মেরে ফেলবে। কারণ ইন্ডিয়া বলেন তার বিরুদ্ধে ভোকাল, এরপর হচ্ছে যারা আছে তারা ভোকাল। অলরেডি শুনতে পাচ্ছি যে বিভিন্নভাবে ভাড়াটা হচ্ছে যে
আমাদেরকে সরাইয়া দেওয়ার জন্য। বিপ্লবীদেরকে সবাই ভয় পায়। তো বাস্তব কথা হচ্ছে এই লড়াইটা আমাদের পরে আরেকটা প্রজন্মকে চালাই যেতে হবে, কিন্তু এই ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। জি ধন্যবাদ। আমি ছোট্ট করে হ্যাঁ একটা তথ্য যে দেখেন 28 অক্টোবর বিএনপি এবং বিরোধীদের গণসমাবেশ ছিল, যে সেই সমাবেশের পর নির্বাচন পর্যন্ত বিরোধী দলের 32,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। খুবই দুঃখজনক এবং আশ্চর্যজনক যেটা ও বলছে যে এখন পর্যন্ত এই গণহত্যার জন্য কিন্তু আওয়ামী লীগের 3200 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় নাই। তো কাজে এই যে ট্রাইব্যুনাল গ্রেপ্তার এই প্রক্রিয়াগুলো এত স্লো হচ্ছে, দ্রুত করার সন্দেহ যে আসলে রাষ্ট্রযন্ত্রও কি তাদেরকে সেফ এক্সিট দিয়ে দেশের বাইরে পাঠিয়েছে অনেকে এখনো দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা, এই জন্য আমাদের কনসার্ন থাকে। জনাব কামরুজ্জামান রতন, আমরা একটু একেবারেই ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে এবং তারা বলেছেন যে যেটা আপনাদের করা হয়েছে 32,000 নেতাকর্মীর বিরুদ্ধে, কিন্তু 5 আগস্টের পরে এত নেতাকর্মী এখন আওয়ামী লীগের কিন্তু হয় 3200 হয় না, 1000 তো দূরে। আসলে সত্যিকার অর্থে জি ছোট্ট করে নূর ভাই তো রাষ্ট্রের অনেক মানে ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে সবার সাথে কথা বলে। আমি ওনার মাধ্যমে জাতিকে একটা জিনিস বলতে চাই, এগুলো আমার সাজেশন আকারে। মামলার ব্যাপারে যে কথাটা হইলো, সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা করেছে আমার মুন্সিগঞ্জ জেলাতে আওয়ামী লীগের সভাপতি শহরের, তাকে মামলা দেওয়ার পরেও তার মামলা উইথড্র করেছে আমার বিএনপি। লজ্জা আমার, সত্যিকার অর্থে ওরা যে আশঙ্কার কথা বললো, বিপ্লবীদের বিপ্লব কিন্তু শেষ হয় নাই। এই জিনিসগুলো যদি এই সরকার আবার মামলা দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছে, এই যে প্রতিদিনে দেখতে, বাট এটা প্রতিকারটা কি? মানুষ তো একটা ভালো কিছুর জন্য তো একটা সরকার পরিবর্তন করেছে। হাসিনার পরে যদি এই ধরনের কাজ যদি আমরা এটা করি, আপনি দেখেন নূর তো একটা সত্যি কথা বলেছেন, 3টা টার্ম ওরা জনগণকে বাইপাস করে ইলেকশন করেছে। গরু সারাদিন খায়, রাত্রে জাবর কাটে। ওরা 15 বছর 3টা টার্ম ওরা যেভাবে রক্ত চোষেল লণ্ঠন করছে, কোনো নৈতিকভাবেই ওদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে ঠিক না। আওয়ামী লীগকে আপনি যদি এত সহজ ভাবেন, ওদের পার্শ্ববর্তী দেশ, তারপর ওদের যে একটা ফোর্স, আওয়ামী লীগ করার তো একটা নৌকার একটা ফোর্স থাকে, এবং তাদের হারামের টাকাগুলো দিয়ে এই দেশকে ওরা কোনোদিন, এই প্রজন্ম সহকারে আমরা যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে লালন করতে চাই, এদেশের মানুষ যে একটা বিনির্মাণের জন্য স্বপ্নের আমরা বাংলাদেশ চাই, ওরা কোনোদিন সেটা চাবে না। বললাম তো এইবার 15 এই ওদের যে 32 নম্বরের বাড়ি ছাই হওয়ার পরে, কারণ ওদের তো আর ঐতিহ্যের কোনো আর কিছুই থাকবে না, ওইটার পরে এই বাংলাদেশ নিয়ে ওদের আর কোনো স্বপ্ন নেই। এই বাংলাদেশকে ওরা টিকে থাকুক, মানচিত্রের মধ্যে, পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, এটা কোনোদিন আওয়ামী লীগের চিন্তার মধ্যে আর থাকবে না। এটা আমাদের বিশ্বাস করতে হবে, আওয়ামী লীগ থাকবে না। আজকে ওরা যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো এখন কি আপনি আবার খেলা হবে, আবার অধিপতিরা পার্লামেন্টে যাবে, অশিক্ষিত লোকরা পার্লামেন্টে যাবে? আমি নূর সাহেবকে আমি প্রথমে বলছি, আপনারা সংস্কারের কথা বলেন, মিনিমাম পার্লামেন্টে যাওয়ার জন্য শিক্ষিত একটা লোক পার্লামেন্টে গিয়ে যেন কথা বলে। আজকে এই প্রজন্ম যখন কথা বলে, তখনই জাতি কিন্তু একটা সতর্ক অবস্থানে যাবে, জাতি একটা সহি রাস্তায় জাতি কিন্তু একটা পথ দেখবে। সুতরাং এই সমস্ত প্রজন্ম কিন্তু আগামীতে পার্লামেন্টে জাতি দেখতে চায়। এখন কিভাবে যাবে জনগণের ভোটে, অবশ্যই তারা যাবে এবং ওই স্পেসটা তাদেরকে দিতে হবে। বস্তাপচা সেই আগের সেই গুণে ধরা রাজনীতি কিন্তু এই দেশের মানুষ পছন্দ করে না। এবং ওই যে আগের যে মুখগুলোই পার্লামেন্টে গান গাবে, হ্যাঁ যাচ্ছে তাই রস তামাশা করবে, ওই ধরনের পার্লামেন্ট যদি আগামীতে দেখে, তাহলে এই ডক্টর ইউনূস সাহেব সহকারে এই পর্ষদকে জাতি মাফ করবে না। ধন্যবাদ, সেটি আপনার মাধ্যমে সবাইকে বললাম। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে এসে আলোচনা অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনের আলোচনার সারবস্তু। আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।